বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের ৪৩,০০০ কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুলকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন, আটক ৩। মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে খুন। খালে গোসল করাই কাল হলো। নরসিংদীতে পানিতে ডুবে ৪ কন্যা শিশুর মৃত্যু। পাবনায় নাতনির লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নানা নাতি সহ ৩ জন নিহত। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর চারপাশ। জাঁকজমক আয়োজনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। বিভিন্ন স্থানে পথে পথে ভক্তদের ঢল। দেশ জাতির মঙ্গল কামনা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। রংপুরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ ১৪০০ আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদ আবু সাইদের এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকার আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময়, সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি স্মরণ করে আলোচনা করেন বক্তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে রংপুরের পীরগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া ও মোনাজাতে জুলাই আন্দোলনের প্রথম শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে আবু সাইদের বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারা। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বেও একটি প্রতিনিধি দল আবু সাইদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। প্রশাসন যন্ত্রের মাধ্যমে সরকার দমন নিপীড়ন চালিয়েছিল, স্নাইপার দিয়ে রক্তাক্ত করেছিল আমাদের ভাইদেরকে। সহস্রাধিক মানুষ সেখানে জীবন দিয়েছে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এখনো পর্যন্ত সেই বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। আবু সাইদ আমাদের সকলের পূর্বসূরি। মুক্তির মন্দির ও স্বপ্নতলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে,
সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাইদ। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারের ৪৩,০০০ কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। ক্ষতিগ্রস্তদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ১ বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। চারকানি জমিতে ৮ লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন ৩ ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? ৮ লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ৯ দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে ২-৩ লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। খাতকালা শেষ হয়ে গেছে, পানি বন্যা শেষ হয়ে 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ কাজ বেরিয়ে গিয়ে গেছে। আর ৮-১০ দাম দিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের ৪৩,০০০-এর বেশি কৃষক এবং ৪,২১১ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 8:30টার দিকে কামালপুরে নিজ বাড়ির গেটে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ হচ্ছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দেখি তার অবস্থা খারাপ। মাত্র নামাজ করে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাই লাইছে। এদিকে চাপাতি সহ এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হামলায় ৩ জন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছে। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। সরকারি বেড়িবাঁধ থেকে গাছ কাটার অভিযোগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাহিদুল আলম জাহাঙ্গীরের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 11টার দিকে কবিরহাট উপজেলার তেঁতুলতলা বাজারের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় ঢাকায় আনার পথে রাত 2টার দিকে চৌমোহনী চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, সম্প্রতি ওই বাজারে কিছু বখাটেকে মাদক সেবনে বাধা দিলে তাকে হুমকি দেয়। এ কারণেই ফারুককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত ফারুক সুন্দলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
গোসল করতে খালে নামে 6 শিশু, একে একে ডুবে গেলে মৃত্যু হয় 4 জনের। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নরসিংদীর রায়পুরার বড়কান্দা এলাকায় নেমেছে শোকের ছায়া। উদ্ধার করা অপর 2 শিশুর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে ঝিনাইদহ ও হবিগঞ্জে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সন্তান হারিয়ে বাবার আর্তনাদ, তার আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশ। দুপুরে নরসিংদীর রায়পুরার বড়কান্দা গ্রামের খালে গোসলে নামে স্থানীয় 6 মেয়ে শিশু। এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকলে 2 জন সাঁতরে পারে ওঠে। খবর পেয়ে সবাইকে উদ্ধার করে স্থানীয়রা। তাদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় বাড়িতে নিয়ে যান স্বজনরা। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত শিশুরা সবাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। সাঁতার জানে না জানার কারণে স্রোতে বাসায় নিয়ে গেছে। পরে মরদেহের শ্রোতাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন আমরা লাশের শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করতেছি, এটা আইনগত ব্যবস্থা। আর যদি কোনো কিছু আমরা পাই, তাদের ভিকটিমের আত্মীয়স্বজন যদি কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে 1 শিশু ও হবিগঞ্জের পৈল গ্রামে পানিতে ডুবে ইন্দ্রা দাস নামে এক 5ম শ্রেণীর ছাত্রী মৃত্যু হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। নাতনির লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা। পাবনায় নানা নানি সহ প্রাণ গেল 3 জনের, আহত হয়েছেন 3 জন। এদিকে নেত্রকোনায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন, আহত আরও 2 জন। এছাড়া নেত্রকোনায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নাতনির লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না নানা নানির, সড়কেই প্রাণ গেল তাদের। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নাতনির লাশ নিয়ে পাবনার সাথিয়ায় বাড়িতে ফিরছিলেন নানা সলিম প্রমাণিক ও তার স্ত্রী বুলু খাতুন সহ পরিবারের সদস্যরা। পথে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানি বুলু খাতুন ও চালক নিহত হন, আহত হন আরও 4 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নানা সলিম প্রমাণিক। হবিগঞ্জ সদরে দুলিয়াখাল এলাকায় দ্রুত গতিতে আসা মডার্ন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়, আহত হয় আরও 5 জন। এদিকে নেত্রকোনার পূর্বধলায় নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন, আহত হয়েছেন আরও 2 জন। তারিফ রহমান, সময় সংবাদ। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় উল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে শহরের শহীদ মিনারের মোড়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আর্জেন্টিনার জয় লাভ করলে সমর্থকরা শহর জুড়ে আনন্দ মিছিল বের করে শহীদ মিনার এলাকায় পৌঁছালে ছাদে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন দীপ্ত চৌধুরী। এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাঁকজমক আয়োজনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। দেশের বিভিন্ন স্থানে পথে পথে ভক্তদের ঢল নামে। এ আয়োজনে দেশ জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। ঢাকার ধামরায়ে শুরু 400 বছরের পুরনো রথযাত্রা। আয়োজন করা হয়েছে 15 দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। পথে পথে নেমেছে ভক্তদের ঢল। ঢাকঢোল বাজিয়ে উলু আর শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানানো হয় জগন্নাথ দেবকে। গীতা পাঠ আর আরতি কীর্তনে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদের নিয়ে মন্দির থেকে গড়ায় রথের চাকা। এই তীর্থযাত্রায় মঙ্গল আর সমৃদ্ধি প্রার্থনা করেন ভক্তরা। একটা বছর অপেক্ষা করি কখন এই জগন্নাথ দেবের রথযাত্রা আসবে। এই জগন্নাথ হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের একটা রূপ। নিজেদের পাপ মোচন এবং আমাদের নিজের আশা পূরণের জন্যই মূলত আমরা করে থাকি। এটা সবার মঙ্গলার্থে এই আয়োজন আমরা শরীক হয়েছে। জগন্নাথের দর্শন পাইছি, খুবই আনন্দ লাগতেছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশি স্পর্শে পুণ্য লাভ হয়। খালি পায়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা রথ নিয়ে হাঁটতে থাকেন। চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার হরিশ কুমার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। India and Bangladesh share a rich civilization and cultural heritage. Festivals such as Rath Yatra reflect the deep spiritual and cultural bonds that connect our peoples and promote harmony, mutual respect and understanding. ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছুতেই বৈষম্যর আসার কোনো সুযোগ নেই, আমরা দেব না। আমরা সকল সুবিধা বঞ্চিত বাংলাদেশীদের জীবন মানে উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্ণাঢ্য আয়োজনে ঢাকার ধামরাইয়ে শুরু হয় 400 বছরের পুরনো রথযাত্রা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে 15 দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সাভারে মুজাফর হোসেন জয় রথযাত্রার আরো খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতে যাব অপূর্বর কাছে। অপূর্ব, উৎসবের সবশেষ খবর যদি আমাদেরকে জানাতেন। যথাযথ ধর্মীয় আচার আর উৎসবমুখর পরিবেশেই বরিশালে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ঢল নেমেছে যেন এই রাজপথে। বরিশাল শহরের এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে শহরের হাসপাতাল রোড থেকে এই রথযাত্রা বের হয়ে যাচ্ছে। এটি হাটখোলা মন্দিরের একটি রথযাত্রা। এর আগে আমরা দেখেছি যে ইসকন মন্দিরের উদ্যোগে একটি রথযাত্রা বের হয়েছিল, তার আগে জগন্নাথ দেবের মন্দিরের উদ্যোগে একটি রথযাত্রা বের হয়েছিল। অর্থাৎ আলাদা আলাদা বিভিন্ন মঠ মন্দির আলাদা আলাদাভাবেই কিন্তু এই রথযাত্রা এক একটি স্ব মন্দির থেকে বের হয়েছে এবং মানুষের এই যে ঢল নেমেছে সেটি দুপুর 3টা থেকে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক এক করে এই রথযাত্রাটি এগিয়ে যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বরিশালে দেখছি পাচ্ছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে। এই রথযাত্রার সামনে, পেছনে, ডানে বামে বিএনপি মহানগর এবং জেলা কমিটি, সেই সাথে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় অংশ নিয়েছে। সেই সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরাও নিরাপত্তা দেওয়ার জন্য তারা নেমেছেন। যেটি দেখার মতন বিষয়, দেখছেন যে মানুষ নেচে গেয়ে আনন্দ উৎসবতার মধ্য দিয়ে কিন্তু এই রথযাত্রা তারা পালন করছে। এবং যে ছবিটি এই মুহূর্তে আমরা সরাসরি সময়ের দর্শকদের দেখাচ্ছি, রথ নিয়ে, রথের যে রশি টেনে টেনে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা বলছেন যে তারা বিশ্বাস করেন এই রথের রশি টানার মধ্য দিয়ে, এই যে রথের রশিটি আমরা দেখাচ্ছি, আমরা রথের রশিটি নিয়ে এখন এগিয়ে যাচ্ছে। এই রশি টানার মধ্য দিয়ে তারা বিশ্বাস করেন তাদের পুণ্য অর্জন হয় এবং ভগবান জগন্নাথ দেব ভক্তদের মাঝে আজকে নেমে এসেছেন, মন্দির থেকে ভক্তদের মাঝে নেমে এসেছেন। ভক্ত এবং ভগবানের সাথে যে মেলবন্ধন, সেটি এই সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া পক্ষে এই আয়োজনটি হয়ে থাকে। দেশে জুড়েই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেতে চাই এখন সাভারে, আমাদের সহকর্মী মুজাফর হোসেন জয় রয়েছে, জয়ের কাছ থেকে জানবো সাভারে কিভাবে এই রথযাত্রাটা অনুষ্ঠান হচ্ছে সেই খবরাখবর। আমরা এই মুহূর্তে রয়েছি ধামরাই বাজারে। এখানে মূলত এশিয়া মহাদেশের যে দ্বিতীয় বৃহত্তর এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে রথ উৎসবটি, সেখানে কিন্তু কানায় কানায় আমরা ধামরাই বাজারের যে সড়ক রয়েছে দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ, লক্ষ লক্ষ মানুষের এখানে আগমন ঘটেছে। আমরা যেটি জানাচ্ছিলাম যে মূলত এই রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই দর্শনার্থীদের আগমন হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই আজকে রথ উৎসবে যিনি মূলত উদ্বোধন ঘোষণা করবেন, আজকের মাননীয় প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ
নুরুল ইসলাম মনি, তার বক্তব্য চলছে। তার বক্তব্যের পরপরই মূলত এই রথ উৎসবের রশি টানার মধ্য দিয়ে রথ উৎসবের যাত্রা শুরু হবে এবং এখান থেকে মূলত রথটি যেখানে অবস্থান করছে, রথটি মূলত দশমাধব মন্দিরের সামনে অবস্থান করছে ধামরাই বাজারের শেষ প্রান্তে। সেখান থেকে রশি টেনে নিয়ে যাওয়া হবে রথখোলা মাঠে। সেখান থেকে এখানের দূরত্ব প্রায় অর্ধ কিলোমিটার। এই অর্ধ কিলোমিটার ভক্ত সমর্থকরা এই রশি টেনে নিয়ে যাবেন এবং এর মধ্য দিয়েই মূলত রথের যাত্রা শুরু হবে, অর্থাৎ মাসি অথবা মামার বাড়িতে জগন্নাথ যাবে এবং 7 দিন পরে মূলত এই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই যজ্ঞ সমাপ্তি ঘটবে। এবং ভক্তরা বলছেন যে মূলত যখন রথ টানা হবে, রশি টানা হবে, তখন দেবতার উদ্দেশ্যে পান, চিনি এবং বিভিন্ন ফল নিক্ষেপ করার মধ্য দিয়ে তাদের আশা বা মনোবাসনা পূর্ণ হওয়ার যে আকাঙ্ক্ষাটি থাকে সেটি সম্পন্ন করা হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে রথ উৎসব উপলক্ষে মূলত যেহেতু এটি বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ রথ উৎসব, সেহেতু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ইতিমধ্যে স্থানীয় সংসদ ধামরাইয়ের ঢাকা 20-এর তমিজুদ্দিন সহ উপস্থিত রয়েছেন অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ, একই সাথে উপস্থিত রয়েছেন প্রশাসনের ব্যক্তিবর্গ। আমরা দেখতে পাচ্ছি যে এই রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু ধামরাই বাজারের প্রায় 1 কিলোমিটার সড়কে পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ। বিভিন্ন জেলা থেকে যেমন দর্শনার্থীরা এসেছেন, তেমনি কিন্তু বাংলাদেশের বাইরে থেকেও এখানে মানুষের সমাগম ঘটেছে এবং তারা কিন্তু রথ উৎসব উপলক্ষে তাদের সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই ঝালিয়ে নিয়েছেন। মূলত ধামরাই রথ উৎসবকে কেন্দ্র করে যে উৎসব তৈরি হয়েছে, অতিথিরা বলছেন যে মূলত সার্বজনীন এই উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে, এটি তারা প্রত্যাশা করছেন। মূলত ধামরাইয়ের রথ উৎসব থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। রথযাত্রার খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন রথযাত্রার সবশেষ খবর। ধামরাই থেকে যোগ দিয়েছিলেন মোজাররফ হোসেন জয় এবং এর আগে বরিশাল থেকে অপূর্ব অপু। দেখছেন বাংলার সময়, সঙ্গে থাকুন। চট্টগ্রামে লবণ কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলছেন দগ্ধদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় অবস্থা আশঙ্কাজনক। ফেরদৌস লিপি জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন 10 শ্রমিক। তাদের শরীরের 30% থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গুমদন্ডি এলাকায় একটি লবণ কারখানায় জেনারেটর বসানোর জন্য ওয়েল্ডিং এর কাজ করছিল শ্রমিকরা। এই সময় হঠাৎ বিস্ফোরণ হলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ হন 10 শ্রমিক। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। মানে সকালের মতো প্রতিদিনের মতো আজকে কাজে গেছে, ওখানে গেছে নাকি ওখানে ওই জেনারেটর বসানোর সময় নাকি একটা সিলিন্ডার কি ছিল আপনার লিক ছিল। জেনারেটর বসাচ্ছে, উনি ওখানে কাজ করতে গেছে। এখন জেনারেটরে বসানোর সময় বয়লার মেবি ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়াতে ওনার অবস্থা। খবর পেয়ে আমরা আমাদের বলকালিতে গেছিলাম স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখান থেকে বলছে সিটাং ফাটাই দিছে। 5 ফিটিং করছিল ওয়েল্ডিং এর, ওখান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত, আমরা আর কিছু দেখি নাই। চিকিৎসকরা জানান দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক। 60 আছে, 30 আছে, 20 আছে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনার যেটা কম বার্ন তারও শ্বাসনালী পুড়ে গেছে, সুতরাং সবগুলির অবস্থা খারাপ। এখন মোটামুটি চিকিৎসা শুরু হয়ে গেছে। 10 জন রোগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত আর 1 জন হচ্ছে আশঙ্কাযুক্ত। এদের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে প্রায় 95% বার্ন আর বাকিগুলো হচ্ছে 50% 25% বার্ন। দগ্ধদের মধ্যে 4 জনকে আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার রাজৈর গ্রামে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে স্ত্রী হালিমা বেগমকে হত্যার পর স্বামী কবির হাওলাদার আত্মহত্যা করে। তবে পুলিশ বলছে হালিমা বেগমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নরসিংদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগম সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 2 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। এদিকে শিশুটির পায়ে রড, বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ঘুমিয়ে আছে মাত্র 3 মাস বয়সী শিশু রিজিক। মা সাইবা বেগম বাইরে যেতেই ঘরে ঢোকেন চাচি লতা বেগম। ঘুমন্ত শিশুর পা মুচড়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তিনি। চিৎকার শুনে ছুটে আসে মা, দেখতে পান অস্বাভাবিকভাবে কাঁদছে শিশুটি।
জন্মের পর থেকে অসুস্থ থাকায় শিশুটি বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘন ঘন কান্নার কারণ নিয়ে সন্দেহ হয় ঘরে গোপনে মোবাইল ক্যামেরা বসান মা, আর সেই ক্যামেরাতে ধরা পড়ে নির্যাতনের দৃশ্য। ঘটনাটি নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামে। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে একটু করছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে রাজি না হওয়ায় সমাজসেবা অধিদপ্তর থেকে মামলা করা হয়। প্রধান অভিযুক্ত লতা বেগম সহ 3 জনকে করা হয় আসামি। যাতে না ঘটে এই ঘটনা, এর জন্য আমরা সবার কাছে মুক্তি কামনা চাই। মামলার পর অভিযুক্ত লতার বাবা আলমাস মিয়া ও শিশুটির চাচা কাউসার আহমেদকে গ্রেফতার করে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত লতা এখনো পলাতক। এটা নিষ্ঠুর আচরণটা এটা প্রকাশ পাইছে। এটা যদি দিল্লির এটা যদি করে তারা পার পেয়ে যায়, এই অপরাধটা সমাজে এটা ব্যাড ইম্প্যাক্ট করবে। এদিকে শিশুটির পায়ে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে চিকিৎসক। বোর্ড বসে তারপর এটার জন্য আমরা একটা ফাইনাল ডিসিশন দেব। তবে এই মুহূর্তে ওই রিলেটেড ঘটনার সাথে এমন কোনো ইনজুরি আমরা পাইনি। 11 জুলাইয়ের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। সময় সংবাদ, নরসিংদী। সাইবার অপরাধ রোধে প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেন আইজিপি। বলেন, অপরাধ মোকাবিলায় প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, ভয় ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সব সময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেনসিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। ঝিনাইদহে কৃষকের 1 বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, গ্রামের মাঝে 1 বিঘা জমিতে লাউ গাছ লাগিয়ে লাউ বিক্রি করতেন তিনি। রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। সকালে মাঠে গিয়ে বিষয়টি দেখতে পান তিনি। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 14 দালালকে গ্রেফতার করা হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও র্যাব। এ সময় 14 দালালকে গ্রেফতার বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়। র্যাব জানায়, দালাল চক্রটি দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি, প্রতারণা এবং বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। এদের নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গি প্রতিরোধে ময়মনসিংহ নগরে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর বাউন্ডারি রোড ও আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় লার্ভা ধ্বংসে ফগার ও স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন সিটি প্রশাসক রুকনুজ্জামান রোকন। এ সময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের হাতে ডেঙ্গি প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট তুলে দেন তিনি। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বছরের পর বছর কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ড্রেন, রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ, অথচ সামান্য বৃষ্টিতেই ডুবছে দেশের প্রথম শ্রেণীর পৌরসভা যশোর। বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ আর খাল ড্রেন সংযোগের দুর্বলতায় প্রতি বছরই একই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটছে।
দেশের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা যশোর, যেখানে পানি নিষ্কাশনে 9টি ওয়ার্ডে মোট ড্রেনের দৈর্ঘ্য 251.96 কিলোমিটার। বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও স্বস্তিতে নেই পৌরসভার বাসিন্দারা। একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলে আমাদের এলাকায় পানি জমে যায়, প্রত্যেকটা ঘরে পানি আছে, পানি ড্রেন থেকে ক্লিয়ার হচ্ছে না। তবে পৌর প্রশাসনের দাবি, শহরের যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হচ্ছে সেগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। ব্যক্তিগত জায়গা দিয়ে পানিগুলো বের হতো আর কি, হয়তো বা অ্যাকুইজিশন করতে হবে, হয়তো অন্য কোনো কাজে বড় ক্যানেল করে আর কি মুক্তেশ্বরী নদীতে আমরা নিতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। 14.72 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটিতে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, যশোর। বাংলার সময়। সাতক্ষীরায় চিংড়ি রেণুর গুণগত মান পরীক্ষার জন্য ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান, আর এতে প্রতি বছর মারা যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। অকেজো ল্যাবগুলো চালুর দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। ব্যবসায়ী সমিতি বলছে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পকে বাঁচাতে চিংড়ি রেণু পরীক্ষার ব্যবস্থা না থাকায় চাষিরা আগ্রহ হারাচ্ছেন। দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে, দাবি জেলা মৎস্য কর্মকর্তার। সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরার প্রধান অর্থকরী মাছ। এল্লার চরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে চিংড়ি রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার জন্য গত ডিসেম্বরে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 2টি ল্যাব বসানো হয়। তবে জনবলের অভাবে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ল্যাব দুটি। নষ্ট হতে বসেছে কোটি টাকার ওষুধ ও যন্ত্রপাতি। 55,000 ঘেরে 300 কোটি টাকারও বেশি রেণু ছাড়া হয়। তবে এসব রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় চিংড়ি একটু বড় হয়েই মারা যাচ্ছে। প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘের মালিক ও চিংড়ি চাষিরা। অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে ল্যাব চালুর দাবি জানিয়েছে তারা। আমাদের এই রেণু আমাদের পরীক্ষা করে ছাড়ার কোনো লাইন পাচ্ছি না, আঙুল পানা হয়ে সব মারা যাচ্ছে। আমাদের এই এলাকায় কোনো পরীক্ষা কোনো ব্যবস্থা নেই। পরীক্ষা করে ঘেরে দিয়ে যেন আমরা মাছটা ভালো পাই বা আমাদের ব্যবসায় সফল হোক, এটা আমরা চাই। চাষি বাঁচলে আমরা ব্যবসায়ী বাঁচবো, আমরা ব্যবসায়ী বাঁচলে আপনি হাসারি মালিক বাঁচবেন। বাগদা চিংড়ি চাষ করে লসের কারণে অনেকে ধান চাষে, সাদা মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দক্ষ জনবলের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ল্যাবটি দ্রুত চালু করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সাতক্ষীরাবাসী বিশেষ করে চিংড়ি চাষিরা এই ল্যাব থেকে তাদের যে সুবিধা সেটা তারা পায়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে সাতক্ষীরায় প্রায় 68,000 হেক্টর জমিতে প্রায় 5,500 ঘেরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রায় 3 দশক ধরে পড়ে থাকা 11.5 কিলোমিটার খাল পুনঃখননের ফলে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি ইউনিয়নের মানুষের। তারা বলছেন, কৃষিকাজের সেচ সুবিধার পাশাপাশি কৃষকরা বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর ও বৃদ্ধি পাবে মৎস্য চাষ। কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি খালে 11.5 কিলোমিটার পুনঃখননের পাশাপাশি 2 পাশে বৃক্ষরোপণের কাজ চলমান। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কয়েক হাজার প্রান্তিক কৃষক। 2টি খালের পাশ দিয়ে প্রায় 600 হেক্টর জমি রয়েছে। বেশিরভাগ জমি খালের পানির প্রবাহের উপর নির্ভরশীল। এই প্রকল্পের ফলে জলবদ্ধতা ও সেচ সংকট দূরীকরণ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে কৃষকের সোনালী পাট জাগ দেওয়া সহ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খালটা দীর্ঘ 20 বছর যাবৎ অসংস্কার পর্যায়ে পড়েছিল। আমরা কোনো কাজ কাম ঠিক মতো করতে পারতাম না। শুকনো মৌসুমে পানি থাকতো না খালে, আমরা কৃষকেরা প্রচণ্ড অভাবে পানির অভাব ভোগ করতাম। পাট নিয়ে আমরা খুব কষ্ট করছি, আপনার ধানের চাষ করা নিয়ে অনেক কষ্ট করেছি, পানি পাতাম না। এখন যা খালটা খনন হতে আমাদের অনেক উপকার হয়েছে। পানি থাকবে, আমাদের পাট পচানোর সুবিধা হবে, আবার মাছও কম বেশি হবে পানি থাকবে। তলে অর্ধেক জমি পড়ে থাকে, এবার তো পানি থাকবে না, ওইগুলো লাগান যাবে। খুব উপকার আছে, দেশের জন্য খুব উপকার আছে। খুব অল্প সময়ের মধ্যে ড্রেজিং এর কাজ শেষ করে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 9 কিলো রাস্তার কাজ আমাদের শেষ হয়েছে খালখন। এখানে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। এখানে 2 ইউনিয়নে আমরা ইতিমধ্যে কিছু ড্রেনেজ কাজ
পাইপ বসানো আর সাথে গাছের যেটা কাজ আমরা করব সেই গাছ ক্রয় করা হয়েছে। জেলা প্রশাসক অফিসের তথ্য মতে দুটি খাল খননে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেখছেন বাংলার সময়। আর্জেন্টিনার জয়ে বিভিন্ন স্থানে আনন্দ র্যালি করেন ভক্তরা। তাদের আশা শিরোপা জিতেই মেসির বিদায়কে স্মরণীয় করে রাখবে আলবিসেলেস্তেরা। শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ, গান, স্লোগান আর বিজয় মিছিলে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। ম্যাচের শুরু থেকে বড় পর্দার সামনে ভিড় করেন ফুটবল প্রেমীরা। খুলনা নগরীর হাদিস পার্ক, শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে খেলা উপভোগ করেন সমর্থকরা। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন তারা। মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বস, মেসি মেসি। আমরা যা এভাবে করে কামব্যাক করে ফিরতে পারি আগের ম্যাচে আমরা দেখাই দিছি, সেটা আবারও প্রমাণ করে দিলাম আমাদের মেসি অল দ্য বেস্ট। আমরা এবারে বিশ্বকাপ নেব। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আর্জেন্টিনা এমনই খেলে, আপনারা দেখছেন লাস্ট 3-4 ম্যাচ লাস্টের শেষে যে পারফরমেন্সটা করেছে, যে কোনো মুহূর্তে আমরা ম্যাচ মুভমেন্ট করতে পারি, এটা প্রমাণ হয়ে গেছে এবং আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আশাবাদী। কেউ নেচে গিয়ে, কেউ বা প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিলে উদযাপন করেন প্রিয় দলের জয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা সমর্থকদের। আজকে আর্জেন্টিনা যেটা খেলছে এটা আর্জেন্টিনার বেস্ট খেলা। এই খেলা যদি ফাইনালে আমরা খেলতে পারি, স্পেন তারাই তো পারবে না। গোল দিয়ে খেলা দিয়ে তারপরে কাপ নিতে হয়, ভাগ দিয়ে নয়। আর্জেন্টিনাকে খেলার নৈপুণ্য দেখিয়েছে, মেসি দেখিয়েছে, ইনশাআল্লাহ আর্জেন্টিনা কাপ নেবে। রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় দেখানো হয় খেলা। ভুবুজেলা বাজিয়ে আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন যোগান তারা। শেষ বাঁশি বাজতে আতশবাজি ও পটকা ফুটিয়ে করেন জয় উদযাপন। আমরা আত্মবিশ্বাসী প্রথম থেকে, আমরা উইন হব আমরা জানি, আমরা কখনো আত্মবিশ্বাস হারাই না। গার্লফ্রেন্ড হতাশ করতে পারে কিন্তু মেসি হতাশ করতে পারে না, এটাই আমাদের জাদুকর মেসি। প্রথমে ব্রাজিল সাপোর্টারকে একটু খুশি করে তারপর আর্জেন্টিনা এইভাবে জিতে যায়, বুঝতে হবে। আমি তো হেড করি না, আমি তো হেড করি না, আমি জাস্ট আসছি, আমি আমার টিমকে সাপোর্ট করি। This is Argentina! This is Argentina! জয়ের পরপরই আনন্দে আত্মহারা হয়ে ওঠে বরিশালে আর্জেন্টাইন সমর্থকরা। সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বেলস পার্ক মাঠে আয়োজন ছিল বড় পর্দার খেলা দেখার। ব্রাজিল জার্সি পরেছি কারণ আমাকে এখন কাপ লাগে না, আমাকে 5টা অলরেডি আছে, তাই আমাদের কাপ লাগে না। আমরা আবার 36 বছর হইলে তখন কাপ নিব আর কি। ব্রাজিলের এই খেলায় কাজ কি তাদের, আমি এইটাই বুঝি না, এত পিতৃত্ব চেঞ্জ করতে কেন হবে? তাদের খেলা থাকতো তাহলে তারা আসতো। শিরোপার লড়াই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। এবং কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুলকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন, আটক 3। মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে খুন। এই ছিল বাংলার সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।